আচ্ছা, এখান থেকে আমরা দেখি যে মূলত তাপমাত্রার যে স্কেলগুলো, সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল আর কেলভিন স্কেল, তো প্রত্যেকটা তাপমাত্রা পরিমাপকের স্কেলের জন্য আমাদের দুইটা বিন্দু থাকবে, একটা নিম্ন স্থির বিন্দু আর একটা উর্ধ্ব স্থির বিন্দু। তো এখান থেকে আমরা একটু পড়ে নিব যে নিম্ন স্থির বিন্দুটা কি, যে তাপমাত্রায় প্রমাণ চাপে বিশুদ্ধ বরফ পানির সাথে সাম্যাবস্থা থাকতে পারে। আমি যদি পানির কথা বলি, তো আমরা জানি পানির স্টেট কটা, তিনটা। একটা হলো কঠিন, তারপরে তরল, তারপরে কি গ্যাসীয় স্টেট। তো একটু যদি বিবেচনা করি, যে তাপমাত্রায় কঠিন, গইলা, তরল হয় সেটাকে আমরা কি বলি, নিম্ন স্থির বিন্দু। এর আরেকটা নাম হচ্ছে হিমাঙ্ক অথবা বরফ বিন্দু আসতে পারে। যে নিম্ন স্থির বিন্দুর নাম কি কি, হিমাঙ্ক অথবা বরফ বিন্দু। আর একটা উর্ধ্ব স্থির বিন্দু, এটা হলো যে তাপমাত্রায় তোমার পানি ফুইটা বাষ্পে পরিণত হবে, সেটাকে আমরা বলবো কি, উর্ধ্ব স্থিরাঙ্ক বা স্টিম বিন্দু। আমরা স্টিম তো বুঝি বাষ্প, তাই না? তাহলে আমি প্রত্যেকটা থার্মোমিটারের দুইটা মান পাবো, একটা নিম্ন স্থির বিন্দু, একটা পাবো উর্ধ্ব স্থির বিন্দু। তো এখান থেকে আমরা আরেকটু পড়ে নিব, দেখো এই যে এই মানটা একটু পড়ে নিব, যে এখানে বলা আছে থিটা মাইনাস থিটা আইস বাই থিটা স্টিম মাইনাস থিটা আইস ইকুয়াল এক্স থিটা মাইনাস এক্স আইস বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস। এই বিষয়টা কি স্যার? থিটা আইস মানে বরফ, বরফের যে নিম্ন তাপমাত্রাটা ওইটা বোঝায়। আর থিটা স্টিম মানে বাষ্প, তো বাষ্পের তাপমাত্রাটা বোঝায় এখানে। তো এগুলো আমরা যখন ম্যাথমেটিক্স সলভ করবো তখন দেখতে পাবা। আর এখান থেকে আমরা ফারেনহাইট স্কেলটা পড়ে নিব। আর যে জিনিসটা আমাদের লাগবে, সেলসিয়াস স্কেলের জন্য কিন্তু নিম্ন স্থির বিন্দুর মান হচ্ছে তোমার 0 ডিগ্রি সেলসিয়াস, আর উর্ধ্ব স্থির বিন্দুর নাম হলো 100 ডিগ্রি সেলসিয়াস। আমরা একটু দেখে নেব যে থিটা আইস আর থিটা স্টিমের মানটা। এবার আসো ফারেনহাইট স্কেলের কথা যদি আমরা বলি, এখানে দেখো নিম্ন স্থির বিন্দু হলো 32 ডিগ্রি আর উর্ধ্ব স্থির বিন্দু 212 ডিগ্রি। তো সবার জন্য সেম ফর্মুলা, থিটা মাইনাস থিটা আইস। এখানে থিটা আইস বলতে বোঝায় নিম্ন তাপমাত্রা 32, আর বাকিটা তো আমরা আশা করি পারবো। এখান থেকে একটু দেখে নিব, এই দুইটা পড়লেই আমাদের হবে। তারপরে আমরা দেখি ত্রৈধ বিন্দু বা ট্রিপল পয়েন্ট। আচ্ছা, ত্রৈধ বিন্দুর কথা যদি আমরা বলি, এটা হলো এমন একটা অবস্থা যখন তোমার পানির তিনটা স্টেট একসাথে থাকবে। ধরো আমি যদি পানির দশাচিত্র আঁকি, এই যে দেখো এটা পানির দশাচিত্র। তো এই পার্টটা হলো কঠিন পার্ট, আর এই পার্টটা হলো তরল পার্ট, আর এই পার্টটা হলো বাষ্প পার্ট। কেমন? তার মানে আমরা জানি পানির তিনটা দশা থাকে, কঠিন, তরল, বাষ্প। এই দশায় কিন্তু এটা এমন একটা পয়েন্ট, আমাদের এই পয়েন্টে দেখো স্যার, কঠিন, তরল আর বাষ্প সাম্যাবস্থা থাকে। মানে তাপমাত্রা অথবা চাপ যদি আমি যে কোনো একটা বাড়াই, তাহলে আমার এই দশাটা নষ্ট হয়ে যাবে, মানে এই যে ট্রিপল পয়েন্টটা নষ্ট হয়ে যাবে, এই সাম্যাবস্থা নষ্ট হয়ে যাবে। তখন আমি এটা বলতে পারবো না যে কঠিন, তরল আর বাষ্প একসাথে আছে। তখন সেটা তরল হইতে পারে, অথবা কঠিন হইতে পারে, অথবা বাষ্প হইতে পারে। তো এইটাকে বলে পানির ট্রিপল পয়েন্ট বা ত্রৈধ বিন্দু। তাহলে ত্রৈধ বিন্দু কি? যে তাপমাত্রায় পানির তিন অবস্থা পাওয়া যায় তাকে বলে ত্রৈধ বিন্দু। এই যে দেওয়া আছে এখানে দেখো, এই মানটা আমাদের পড়তে হবে যে ত্রৈধ বিন্দুর মান কত, 4.58 মিলিমিটার পারদস্তম্ভ। আর এর এমসিকিউতে আসে। আর এখান থেকে ত্রৈধ বিন্দুর তাপমাত্রা হলো 273.16 কেলভিন। এটা আমরা দেখে নিব। তাহলে আমাকে যদি বলে আর একটা জিনিস দিচ্ছে এখানে, ত্রৈধ বিন্দুর যে চাপ হলো 4.58 মিলিমিটার, আর তাপমাত্রা কত, 273.16 কেলভিন। এটা খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউতে আসে। তো তোমরা এখান থেকে কি করবা, পানির ত্রৈধ বিন্দুর ডেফিনেশনটা দেখে নেবা যে ত্রৈধ বিন্দু কাকে বলে। তারপর দেখি আমরা আরেকটু, এই যে এই সম্পর্কটা আমরা দেখব, c/5 f-32/9 ইকুয়াল k-273/5। এই সম্পর্কটা আমাদের দেখতে হবে। আচ্ছা, এই সম্পর্কটা পরীক্ষায় আসে যে c/5 f-32/9 ইকুয়াল k-273/5। এটি থেকে আমাদের কিন্তু ম্যাথ আসে এমসিকিউর জন্য। আমরা এটা দেখে নিব। এবার আমরা দেখো মূল আলোচনায় যাই, যেটা আমাদের এই চ্যাপ্টারের মূল আলোচ্য বিষয়, তাপগতিবিদ্যার সূত্রসমূহ। এখানে আছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। আমি প্রথম সূত্রটা যদি বলি, যে প্রথম সূত্রটা হলো, ধরো তুমি
কী করবা স্যার? ডিম সিদ্ধ করবা। এই পাতিলের মধ্যে ডিম আছে, একেবারে সলিড ডিম। তো কী করলাম আমি? এখান থেকে তাপ দিব নিচ থেকে, তাই না? এখানে আমি তাপ দিলাম। তো যখন তাপ দিব, এই তাপটা হলো কিউ। এই তাপটা দুইটা অংশ ভাগ হবে। একটা অংশ কি করবে? একটা অংশ এই যে ডিমের যে অভ্যন্তরীণ শক্তিটা, এটাকে পরিবর্তন করবে। ধরো ডিমের ভিতরে আছে তরল অবস্থা, তাহলে এটাকে এখন কিসে কনভার্ট করবে? কঠিনে কনভার্ট করবে। তাহলে বোঝা গেল আমি যখন কোনো সিস্টেমে তাপ দেই, তাপটা দুইটা অংশে ভাগ হয়। একটা অংশ তার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে, আর একটা অংশ কী করে? সিস্টেমের উপর কাজ সম্পাদন করে। সেই কাজটাকে আমি বলতে পারি DW। তাহলে কি বোঝা গেল? কোনো সিস্টেমের উপর যখন আমরা তাপ প্রয়োগ করি, তাপটা দুইটা অংশে ভাগ হয়। একটা অংশ ওই বস্তুটার অভ্যন্তরীণ শক্তিকে পরিবর্তন করে, আর একটা অংশ কী করে? তার উপর কাজ সম্পাদন করে। তো এইটাকে বলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, মানে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপ বেসিকলি। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কি? প্রথম সূত্র হচ্ছে শক্তির কোনো সৃষ্টি নাই বা কোনো ধ্বংস নাই, জাস্ট এক অবস্থা থেকে অন্য অবস্থায় কনভার্ট হয়। যেমন ওই যে আমি যদি পানির কথাই বলি, তো কী করলাম স্যার? পানি ছিল প্রথম তরল কিসে? কঠিন অবস্থায় ছিল। তারপরে তাপমাত্রা পরিবর্তন হয়েছে, তরল হয়েছে। আরও পরিবর্তন, গ্যাস। তাপমাত্রা কমাইতেছি, সে আবার কোথায় চলে আসলো? আবার তরল, তারপরে কঠিনে চলে আসলো। তার মানে বোঝা যায় যে শক্তিকে আমরা যত অবস্থায় যেখানেই নেই না কেন, ওর শেষ হবে না, ধ্বংস হবে না, বা শুরু হবে না, শুধুমাত্র এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিণত হবে। এটাকে বলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তো আর এই যে জিনিসটা আমরা বললাম, এটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপ। তো এইখানে একটা কথা বলছে যে সিস্টেম নিয়ে একটু আলোচনা করছে। সিস্টেম কি? এটা আমি একসাথে একটু বুঝাই দিই। ধরো এই যে আমাদের খাতাটা, এই খাতার এটা ধরো আমাদের পরিবেশ, মানে জড়জগতের যে অংশ নিয়ে আমরা আলোচনা করি সেটাকে বলে কি? পরিবেশ। ধরো আমি এইটা আমার টোটাল জড়জগৎ, খাতাটা জড়জগতের, এই টোটালটা জড়জগৎ। তো এটাকে আমি বলতে পারি পরিবেশ। এখন এই পরিবেশ থেকে আমি কি করলাম? যেইটুকু অংশ নিয়ে আলোচনা করব, পরিবেশ থেকে যতটুকু অংশ নিয়ে আলোচনা করব তাকে বলবো আমি সিস্টেম। তাহলে আমি বলতে পারি এই টোটালটার নাম কি স্যার? এই টোটালটার নাম হচ্ছে সিস্টেম। তো এবার আমরা একটু আসি, এটা যে সিস্টেম যে বললাম আমি, তাহলে কি জিনিসটা পরিবেশ থেকে ওরে বাধা দিতেছে? যে জিনিসটা সিস্টেম থেকে, মানে পরিবেশ থেকে সিস্টেমকে আলাদা করছে, এইটাকে বলে বেষ্টনী। তাহলে আমি এটার নাম বলবো কি? বেষ্টনী। তাহলে পরিবেশ কি? জড়জগতের সব কিছুই পরিবেশ। পরিবেশ থেকে আমরা যেটুকু অংশ নিয়ে আলোচনা করি তাকে আমরা কি বলি? সিস্টেম। আর সিস্টেম আর এই পরিবেশের মাঝখানে যে বস্তুটা, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি বেষ্টনী। এবার এই সিস্টেম তিন প্রকার হতে পারে, একটা মুক্ত, একটা উন্মুক্ত, এখানে হ্যাঁ তিন প্রকার, একটা উন্মুক্ত সিস্টেম, একটা বদ্ধ, আর একটা বিচ্ছিন্ন। দেখো এখানে কি বলছে? উন্মুক্ত সিস্টেম, যে সিস্টেম পরিবেশ সাথে বড় শক্তি বিনিময় করতে পারে। বিষয়টা কীরকম? তুমি চা বানাইতেছো, তো চায়ের উপরের পাটটা কিন্তু খালি, কাপের মধ্যে যে চাটা আছে, তাহলে দেখা গেল কি চা কিন্তু কী করতেছে? পরিবেশের শক্তি আর ভর বিনিময় করতেছে। স্যার শক্তি বিনিময় করতেছে এটা আমরা বুঝি, ভরটা কীভাবে বিনিময় করতেছে এটা বোঝার জন্য ধরো পাতিলে তুমি চা জাল দিতেছো, তাহলে কী করতেছে? পানিটা বাষ্প হয়ে চলে যেতেছে, তার মানে ভরটা কিন্তু ছাড়ে দিতেছে। এইটাকে বলে যে ভর বিনিময়। আর শক্তি তো বিনিময় তো আমরা বুঝি, ওইখান থেকে বাষ্পের সাথে তো আমার এনার্জি চলে যেতেছে। তো এটাকে বলে উন্মুক্ত সিস্টেম। আর বদ্ধ সিস্টেম যদি আমি বলি, যে সিস্টেম পরিবেশে শুধু শক্তি বিনিময় করতে পারে কিন্তু ভর বিনিময় করতে পারে না। এবার ধরো তুমি ওই পাতিলের মুখে সরা দিয়ে দিলা, তো সরা যদি আমি দিয়ে দিই, আপাত দৃষ্টিতে কী মন হইতেছে? দেখো আমার তো ভ্যাপারটা তো বাইরে যাইতেছে না, তার মানে বোঝা গেল ভ্যাপার যদি বাইরে না যায়, দ্যাট মিন্স তার কিন্তু কী হইতেছে না? ভরটা লস হইতেছে না। তো ভর যেহেতু লস হইতেছে না, তাহলে শুধু এখানে কী লস হইতেছে? শক্তি লস হইতেছে। কারণ ওই পাতিলটা যদি স্টিলের বা অন্য কিছুর থাকে পরিবাহীর, তাহলে ওইখান থেকে তাপটা বাইরে চলে যেতেছে। এইটাকে বলে বদ্ধ সিস্টেম, বুঝতেছো? আর বিচ্ছিন্ন সিস্টেম কি? বিচ্ছিন্ন সিস্টেম হচ্ছে যে সিস্টেম পরিবেশ দ্বারা মোটেই প্রভাবিত হয় না, তাকে বলে বিচ্ছিন্ন। সে ভরও বিনিময় করবে না, শক্তিও বিনিময় করবে না। কীরকম? আমি যদি বলি, ধরো থার্মোফ্লাস্ক, আমরা যে চা রাখি, যে ফ্লাস্কের মধ্যে চা রাখি, তো ওইটা কিন্তু অন্তরক থাকে বাইরে, তাই না? বাইরে অন্তরক পদার্থ থাকে, তার মানে অন্তরক থাকার কারণে ওই যে তাপটা কিন্তু বাইরে যেতে পারে না। আবার ওর যে ভরটা বাষ্প হয়ে কিন্তু বাইরে চলে যেতে পারতেছে না, তার মানে ওইটার মধ্যে কি আছে? তার ভরও আছে, শক্তিও আছে। এটাকে বলে বিচ্ছিন্ন সিস্টেম। তাহলে আমাদের সিস্টেমের কাহিনী শেষ। এবার দেখো অভ্যন্তরীণ শক্তির কথা বলছে। অভ্যন্তরীণ শক্তি মানে কি? প্রত্যেকটা পদার্থের মধ্যে এমন একটা
শক্তি নিহিত থাকে যা বস্তুর অবস্থাটা চেঞ্জ করতে পারে, যা বস্তুর অবস্থাটাকে চেঞ্জ করতে পারে, এক অবস্থা থেকে অন্য অবস্থায় কনভার্ট করে। ওই যে যেমন বলছি ডিম সিদ্ধ করছে, আগে ছিল তরল, তো কী করছে, তাপটা কী করছে, বস্তুর অভ্যন্তরীণ অবস্থাটা চেঞ্জ করে তারা কঠিন বানাই দিছে। এইটাই হলো অভ্যন্তরীণ শক্তি। তার মানে বলতে পারি অভ্যন্তরীণ শক্তি হলো বস্তুর অন্তর্নিহিত এমন একটা শক্তি যেটা কী করে, বস্তুকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় কনভার্ট করে। তো অভ্যন্তরীণ শক্তিকে প্রভাবিত করে কি বস্তুর 3 প্রকারের মোশন, একটা হলো রৈখিক মোশন, একটা স্পন্দন গতি, আর একটা আবর্তন গতি। আমরা জানি পরমাণুর 3 ধরনের গতি থাকে, একটা হচ্ছে রৈখিক গতি। রৈখিক গতিটা যদি আমি বলি, দেখো এইটা একটু এই যে এটাকে বলে রোটেশন বা আবর্তন গতি। হ্যাঁ, এটা হলো আমাদের আবর্তন গতি। আরটা হলো কম্পন গতি। কম্পন গতি মানে এরকম সে কাঁপতে থাকে, অনবরত উপর নিচে কাঁপতে থাকে। আর একটা আছে আমার, এটা এইভাবে কিন্তু চলতে থাকে। তাহলে আমি কয় প্রকারের গতি পাইলাম? 3 প্রকারের গতি পাইলাম। এই 3 প্রকারের গতি নিয়েই মূলত আমাদের অভ্যন্তরীণ শক্তি। তো কিছু কিছু বইতে আবার লিখছে অভ্যন্তরীণ শক্তি হচ্ছে বস্তুর গতিশক্তি আর বিয়োগ শক্তির সমষ্টি, এইটাকে তারা অভ্যন্তরীণ শক্তি হিসেবে কাউন্ট করছে। বাট আমাদের শুধু ক নাম্বারে লাগবে, আমরা ক নাম্বার জন্য মুখস্থ করব। আচ্ছা, এবার আসি আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রের কিছু ব্যবহার, যেটা আমরা আগেই বলছিলাম যে কোনো সিস্টেমে যদি আমি তাপ দেই তাহলে তাপটা 2টা অংশে ভাগ হবে, একটা অংশ অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন করবে আর একটা অংশ সিস্টেমের উপর কাজ সম্পাদন করবে। এটাকে বলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এবার আসি তাপগতিবিদ্যার সূত্রের ব্যবহারের কথা যদি আমরা বলি, যে এখানে বিভিন্ন থার্মোডাইনামিক সাইকেল আছে বা তাপগতীয় চক্র। আমি বইতে যে কটা সেই কটা দেখাই, দেখো প্রথম চক্রটা কি স্যার, এটা হলো সমচাপীয় প্রক্রিয়া বা আইসোবারিক প্রসেস। আমরা ইংলিশে একটু শিখে নেব। সমচাপ মানে কি, যে প্রক্রিয়ার চাপ সমান থাকবে, চাপ কখনো চেঞ্জ করা যাবে না, সেটাকে বলে সমচাপীয় প্রক্রিয়া। তো সমচাপীয় প্রক্রিয়ার লেগটা কেমন হওয়া উচিত? আচ্ছা, সমচাপীয় প্রক্রিয়ার আমি লেখের কথা যদি বলি, এই যে এখান থেকে দেখো দেওয়া আছে সমচাপীয় প্রক্রিয়া। আমি ওয়াই অক্ষে চাপ নিলাম, এক্স অক্ষে ভি নিলাম, এই লেখ চিত্র কিন্তু আমাদের সিকিউতে লাগবে। তো সমচাপীয় প্রক্রিয়াটা এরকম দিয়ে কী বুঝাইতেছে, এখানে চাপের মানটা আমার ফিক্সড হয়ে আছে, তাই না? এটা হলো সমচাপীয় প্রক্রিয়া। তো সমচাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা একটু তাপগতিবিদ্যার প্রথম সূত্র দেখি, আমরা এখানে দেখছিলাম কিন্তু যে ডি কিউ ইজ ইকুয়াল ডিউ প্লাস ডিডব্লিউ। তো আমরা ডিডব্লিউরে ভাঙাই লিখতে পারি পিডিভি। তো সমচাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমি এটা লিখতে পারি ডি কিউ ইজ ইকুয়াল টু ডিউ প্লাস পিডিভি লিখতে পারি। এবার আসো স্যার সম আয়তনীয় প্রক্রিয়া, এটার কথা যদি বলি, বোঝা গেল আমার আয়তনটা সেম থাকবে। তো আয়তন যদি সেম থাকে তাহলে আমার লেখচিত্রটা কেমন হবে, এইরকম হবে, তাই না? কারণ এখানে কিন্তু আমার চাপের মান চেঞ্জ হইতেছে, যে উপরের দিকে যাইতেছে চাপের মান চেঞ্জ হইতেছে, কিন্তু আয়তনের মানটা ফিক্সড আছে। এই লেখচিত্র দুটো মাথায় রাখতে হবে। এটা হলো সম আয়তনীয় প্রক্রিয়া। তো আয়তন যদি ফিক্স থাকে, আমরা একটু চিন্তা করি স্যার, এখানে আয়তন যদি ফিক্স থাকে তাহলে এই সমীকরণ থেকে কি দেখতে পারি, ডিবি এর মানটা শূন্য হয়ে যাবে। তো ডিবি এর মান যদি শূন্য হয়, আমি শুধু কি লিখতে পারি, আমি এখান থেকে শুধু লিখতে পারি ডি কিউ ইজ ইকুয়াল ডি ইউ। আচ্ছা, এইখান থেকে দেখো আমরা যখন সমচাপীয় কথা বলছি, আমরা কি লিখছি, ডি কিউ ইজ ইকুয়াল ডি ইউ প্লাস ডিডব্লিউ। এই ডিডব্লিউটাকে কিন্তু ভাঙাই কি লিখছি, এখানে ভাঙাই কি লিখছি পিডিভি সমচাপী প্রক্রিয়ার ক্ষেত্রে। এবার যদি তোমাকে বলে সম আয়তনীয় প্রক্রিয়া, তো সম আয়তনীয় যখন বলবে আমরা কি লিখব, ডি কিউ ইজ ইকুয়াল ডি ইউ প্লাস ওই আগের মতো পিডিভি। যেহেতু আয়তন ফিক্সড তাহলে বোঝা গেল এখানে ডিবি এর মানটা কত হবে, 0 হবে। তাহলে আমি কি লিখতে পারি, ডিইউ লিখতে পারি। তো কি পাইলাম, ডি কিউ ইজ ইকুয়াল টু ডিইউ পাইলাম। এইটা হলো সম আয়তনীয় প্রক্রিয়া। তো একটা গেল সমচাপী, একটা গেল সম আয়তনীয়। এবার 3 নাম্বার সার্কেল যদি আমরা দেখি, এটা হলো সমষ্ণ। সমষ্ণকে ইংলিশে বলে আইসোথার্ম প্রসেস বা আইসোথার্মাল প্রসেস, সমষ্ণ প্রক্রিয়া। তো সমষ্ণ মানে কি, বোঝা যাইতেছে উষ্ণতা সমান। তো আমরা বলতে পারি সমষ্ণ হলো যে প্রক্রিয়ায় সিস্টেমের বা আমি কার্যনির্বাহী বস্তু বা গ্যাসটাকে যে পাত্রে রাখবো ওই পাত্রের তাপমাত্রা ফিক্স থাকবে। তবে আমি এটা তাপ দিয়ে ভালো মনে রাখতে পারি, সমষ্ণ প্রক্রিয়ায় তাপ বিনিময় হয়, তাপ বিনিময় হবে, তাপমাত্রা নয়। তার মানে কি বুঝলাম, সমষ্ণ প্রক্রিয়ায় কি চেঞ্জ হবে, তাপ চেঞ্জ হবে, কিন্তু তাপমাত্রা চেঞ্জ হবে না। এটাকে বলে সমষ্ণ প্রক্রিয়া। তাহলে তাপগতিবিদ্যার সূত্রটা কি, ডি কিউ ইজ ইকুয়াল ডি ইউ প্লাস ডিডব্লিউ।
এবার দেখো স্যার, তাপ যদি চেঞ্জ হয়, মানে তাপমাত্রা চেঞ্জ হবে না। আর আমরা জানি তাপমাত্রা হচ্ছে বস্তুর একটা অভ্যন্তরীণ অবস্থা, তাই না? এটা অভ্যন্তরীণ অবস্থাকে চেঞ্জ করে দেয়। তাহলে আমি বলতে পারি ডিউর মানটা ফিক্সড হয়ে গেল, ডিউর মানটা ফিক্সড। তো ডিউর মানটা যদি ফিক্সড, এটার সমান আমি জিরো লিখতে পারি। তাই শুধু কী পড়ে থাকে, ডি ডব্লিউ পড়ে থাকে। তাহলে তুমি কী লিখবা, ডি কিউ ইজ ইকুয়াল টু কী লিখবা, ডি ডব্লিউ লিখবা। এটা কার জন্য স্যার? ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ডব্লিউ। এটা হলো সমষ্ণ প্রক্রিয়ার জন্য। আমাদের কিন্তু টেস্টেরগুলো মুখস্থ করতে হবে। সমষ্ণ প্রক্রিয়ার জন্য আমরা কি বলতে পারি, ডি কিউ ইজ ইকুয়াল ডি ডব্লিউ। আর সমচাপীয়র জন্য কী বলতে পারি, ডি কিউ ইজ ইকুয়াল টু ডিউ প্লাস পিডিবি। আর সম আয়তনের জন্য কি বলতে পারি, ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ইউ। এবার আরেকটা স্টেট আছে আমাদের, এটা হলো আচ্ছা সমষ্ণ প্রক্রিয়ার। এখন আমরা কিছু আলোচনা দেখি। দেখো, সমষ্ণ প্রক্রিয়ার কৃতকাজের কথা যদি আমাকে বলে, যে একটু আগে কিন্তু আমরা পড়ছি ডি ডব্লিউ ইজ ইকুয়াল টু কি, ডি কিউ পড়ছি ফর সমষ্ণ প্রক্রিয়ার জন্য। তো আমরা জানি ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ডব্লিউ, তাই না? এবার আমি কিন্তু চাইলে ডি ডব্লিউরে ভাঙাই লিখতে পারি, পি ডি ভি লিখতে পারি। তাহলে কি লিখতে পারি, ডি কিউ ইজ ইকুয়াল টু পি ডিভি। তো আমি যেটা লিখলাম, আবার দেখো ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ডব্লিউ। এখন আমি কেন পি ডিবি লিখছি, কারণ আমি জানি ডি ডব্লিউ সমান কী লেখা যায়, পি ডিবি লেখা যায়। এবার এইটাকে ওরা ক্যালকুলেশন করছে, ক্যালকুলেশন করে কী করছে স্যার, যে আমরা জানি পি বি ইজ ইকুয়াল এন আর টি, তাহলে পি ইজ ইকুয়াল টু কী লেখা যায়, এন আর টি বাই ভি লেখা যায়। তাহলে আমি এখানে বসাইতে পারি কি, এন আর টি বাই ভি, আর উপরে আছে ডিভি। তারপরে কী করছে, এটাকে ইন্টিগ্রেশন করছে, মানে ক্যালকুলেশন সাহায্য করে লাস্টে আমাদের অ্যান্সারটা এটা লিখছে, যে অ্যান্সারটা হয়তো মুখস্থ করে ফেলবো, যে সমষ্ণ প্রক্রিয়ার জন্য কৃতকাজ। তাহলে কি পাইলাম, সমষ্ণ প্রক্রিয়ার জন্য কৃতকাজ। এটা কিন্তু আমাদের কাজে লাগবে। ডাব্লিউ ইজ ইকুয়াল টু এন আর টি লন ভি টু বাই ভি ওয়ান। হ্যাঁ, তবে একটা মাথায় রাখবা, এই জিনিসটা কিন্তু সমষ্ণ প্রক্রিয়ার সম্প্রসারণের জন্য, নট সংকোচন। সংকোচনের জন্য আলাদা সূত্র। সমষ্ণ প্রক্রিয়ার সম্প্রসারণের জন্য আমরা কৃতকাজ কি লিখতে পারি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এন আর টি লন ভি টু বাই ভি ওয়ান। এবার আমরা জানি ভি এর সাথে পি এর ব্যস্ত অনুপাতিক সম্পর্ক, তাহলে ভি টু বাই ভি ওয়ান সমান তুমি কী লিখতে পারো, পি ওয়ান বাই পি টু লিখতে পারো। তাহলে কী লিখতে পারি এখানে, এন আর টি লন পি ওয়ান বাই পি টু লিখতে পারি আমরা। এটা হলো সমষ্ণ প্রক্রিয়ার কৃতকাজের সূত্র। আচ্ছা, তারপর বলছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বা অ্যাডিভেটিভ প্রসেস। স্যার বলছে রুদ্ধতাপীয়, মানে রুদ্ধ মানে আবদ্ধ, তাই না? তাহলে বদ্ধ, যেখানে তাপ বিনিময় হবে না, তাকে বলবো আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তবে এখানে তাপমাত্রার বিনিময় হইতে পারে। আচ্ছা, এখন সমষ্ণ রুদ্ধতাপীয় একটা পার্থক্য যদি আমি দিই, এখানে সমষ্ণ প্রক্রিয়া কী বলছে, তাপমাত্রা ফিক্সড। আমি আবার একটু আলোচনা করি, সমষ্ণ ভার্সেস রুদ্ধতাপীয়। দেখো, সমষ্ণ মানে কি, এখানে আমার তাপমাত্রা ফিক্সড। ধরো তুমি বড় একটা তাপ আধার নিলা, যেখানে তাপমাত্রা আছে মনে করো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে। তো এইটার মধ্যে তুমি আর একটা বস্তু নিছো, কারণ এটা তোমার সিলিন্ডার, এটার মধ্যে তোমার গ্যাস আছে, তাই তো? গ্যাস আছে। তাহলে টোটাল যে আমার তাপ আধার ছিল, যেখানে তাপমাত্রা ছিল 100, এবার আমি যারে রাখছি সেইটার তাপমাত্রা কি, আমরা বলছি তাপমাত্রা ফিক্সড হবে, তাপমাত্রা সমান হবে। এখন ওর তাপমাত্রা যদি কম থাকে, তো আমি কি করছি, আমার এটা কিন্তু অন্তরক না, এটা তাপ সুপরিবাহী। সে চাইলে কিন্তু তাপ আধার থেকে তাপ গ্রহণ করতে পারবে যতক্ষণ না তার তাপমাত্রা 100 হবে। তার মানে এইখানে তাপমাত্রা কম থাকলেও কিন্তু তাপমাত্রা সে বিনিময় করে তাপমাত্রা ফিক্স করে ফেলাইছে। যেহেতু এই বস্তুর তাপমাত্রার তাপ আধারের তাপমাত্রা সেম হয়ে গেছে, এই জন্য এটাকে আমরা বলি সমষ্ণ প্রক্রিয়া। কথা বুঝতে পারছি? এটা হলো সমষ্ণ। বাট যখন রুদ্ধতাপীয় বললে কিন্তু আমার যে এই বস্তুটা, দুটোর মধ্যে পার্থক্য কী স্যার, এই বস্তুটা ছিল তাপ সুপরিবাহী। আমি যে গ্যাসটা নিছি, গ্যাসের বস্তুটা ছিল তাপ সুপরিবাহী, তাপটারে কী করতে পারছে, সে নিতে পারছে। বাট এই বস্তুটা, এটা হচ্ছে তাপ কুপরিবাহী, ইনসুলেটর। মানে এটি এমনভাবে তৈরি করা হয়েছে যে এই গ্যাস অণু আধার থেকে তাপ নিতেও পারবে না, তাপ ছাড়তেও পারবে না। এটা হলো মূল পার্থক্য সমষ্ণ রুদ্ধতাপীয়। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কথা যদি আমরা বলি, তাহলে এখানে তাপগতিবিদ্যার সূত্র কি জানি, ডি কিউ ইজ ইকুয়াল ডি ইউ প্লাস ডি ডব্লিউ। যেহেতু তাপ বিনিময় হবে না, তাপ ফিক্সড, তাহলে ডি কিউর মান 0। তাহলে আমরা বলতে পারি ডি ইউ প্লাস ডি ডব্লিউ, বা ডি ডব্লিউ ইজ ইকুয়াল মাইনাস ডি ইউ। তাহলে এই যে আমি তাপচক্রীয় প্রক্রিয়ার জন্য কয়েকটা স্টেপ পাইলাম, ওগুলো মুখস্থ করে ফেলবো। সমষ্ণের জন্য কি, রুদ্ধতাপীয়র জন্য কি, সমচাপীয়র জন্য কি, সম আয়তনীয়র জন্য কি। আচ্ছা,
তারপর এখান থেকে একটা কোশ্চেন আছে যে সমষ্ণ প্রক্রিয়া রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এই যে আমরা যদি লেখচিত্রটা বিবেচনা করি একটু দেখো স্যার, এখানে কিন্তু এটা সমষ্ণ প্রক্রিয়া, এই যে এই লেখচিত্রটা সমষ্ণ প্রক্রিয়া, আর এটা কি রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো দেখা যায় যে সমষ্ণ রেখার চেয়ে রুদ্ধতাপীয় রেখাটা একটু খাড়া বেশি হয়। এখন এটা আমরা একটু ব্যাখ্যা করি। ধরো তুমি এখানে চাপ আর আয়তন নিছো, তাই না, যে চাপ আর আয়তন নিছো। তো এখান থেকে আচ্ছা দেখো এখানে যেটা বলছে যে আমরা রুদ্ধতাপীয় কথার কথা যদি বলি, রুদ্ধতাপীয় প্রসারণের সময় সিস্টেমকৃত সম্পাদিত কাজ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি দ্বারা সম্পাদিত হয় বলে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায়, অর্থাৎ সিস্টেম শীতল হয়। মানে এটার বিষয়টা হচ্ছে যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কিন্তু তুমি আমার সব কিছু প্রসেস, এটা আমরা কান্নর চক্রে ভালো শিখতে পারবো। এটাকে আমরা সংকোচন করি আর সম্প্রসারণ করি। ধরো তুমি পিস্টনটাকে উপরের দিকে টান দিছো, কিন্তু ও তো বাইরে থেকে তাপ নিতেছে না, তাহলে ওই যে সম্প্রসারণ করতেছি, সম্প্রসারণ করার সময় কিন্তু তার নিজের একটা অভ্যন্তরীণ শক্তি আছে, ওই অভ্যন্তরীণ শক্তিটা ব্যবহার করে সে সম্প্রসারণ করতেছে। তার মানে কি বোঝা গেল, দেখো যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমার আয়তনটা কিন্তু বাড়তেছে, তাই না। তো আয়তন যদি বাড়ে, তুমি এখান থেকে এটা লক্ষ্য করো, আমি যদি এইটার কথা বিবেচনা করি, তাহলে সমষ্ণ প্রক্রিয়া আর রুদ্ধতাপীয় কথা যদি আমি বলি, ওই যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া কিন্তু আয়তনের মানটা বেশি, দেখছো ওই যে V2 এর মানটা বেশি আছে সমষ্ণ প্রক্রিয়া চাইতে। তো যেহেতু ওর ভি এর মানটা বেশি আছে, ওর ভি এর আর সমষ্ণের জন্য ভি এর মানটা কম আছে, তার মানে বোঝা গেল এটা যদি আমরা লেখচিত্র অঙ্কন করি রুদ্ধতাপীয় রেখার লেখটা একটু খারাপ বেশি হয়। কিন্তু এটা হলো শর্ট কথা, এর আরও আলোচনা আছে, আমি জাস্ট শর্টলি বললাম যে ওর অভ্যন্তরীণ শক্তিটা ব্যয় করে কিন্তু সে কাজ সম্পাদনা করতেছে। আর যখন ওরা সম্প্রসারণ করছো তখন কি ওর আয়তনটা বাইরে গেছে, তো আয়তনটা যখন বাইরে গেছে সমষ্ণর তুলনায় কিন্তু ওর আয়তনটা বাইরে গেছে। আর আয়তন বাড়ার কারণে লেখচিত্র যদি আমরা আঁকি দেখবো সমষ্ণ প্রক্রিয়ার তুলনায় রুদ্ধতাপীয় প্রক্রিয়ার লেখচিত্রটা একটু বেশি খাড়া হয়। এখন এটা তো আমরা লেখচিত্র দিয়ে ব্যাখ্যা দিছি, এখন এটা একটু গাণিতিকভাবেও কিন্তু ব্যাখ্যা দেওয়া যায়। দেখো গাণিতিকভাবে যদি আমরা ব্যাখ্যা দিই, এখান থেকে ভালো বুঝতে পারবো আমরা যে সমষ্ণ রেখার জন্য আমরা আদর্শ গ্যাসের সমীকরণ কি জানি, পিভি ইজ ইকুয়াল এনআরটি। তো এনআরটিকে আমি ধ্রুবক ধরলাম, তাহলে আমি পিভি ইজ ইকুয়াল ধ্রুবক বলতে পারি। এটাকে আমি অন্তরীকরণ করলাম ভি এর সাপেক্ষে, তার কী লেখা যায় ডি ভি অফ পিভি, বোঝা যায়, ইকুয়াল টু 0। 0 কেন লিখছি স্যার, আমরা জানি ধ্রুবককে যদি অন্তরীকরণ করি তার মানটা 0 হয়, এই জন্য 0 লিখছি। এবার তুমি এটা দেখো তো ইউভির সূত্র আমরা কি জানি, ডি, দেখো আমরা ইউভির ফর্মুলা জানি, ধরো ডি ডিডিএক্স অফ ইউভি, এরকম যদি থাকে আমরা ইউরে রেখে কারে করি, ভিরে করি, তাহলে ডি ডিডিএক্স অফ ভি, আবার ভিরে রেখে কারে করব, ইউকে করব। এটা হলো ইউভি এর ফর্মুলা। তাই তুমি এটাকে ইউ, এটাকে ভি ধরো, তাহলে পিরে রেখে ভিরে করছি, ভিরে রেখে পিরে করছি, তাহলে ডিবি বাই ডিবি সমান 1 লেখা যায়, তাহলে এলেনটা লেখা যায়। তো কী লিখলাম, ডিপি বাই ডিবি ইজ ইকুয়াল টু সাইড চেঞ্জ করলে মাইনাস পি বাই ভি লেখা যায়। এখন এটাকে যদি আমি ঢাল লিখি, আমরা জানি ঢাল হয়েছে কি ডিএক্স বাই ডিওয়াই, তাই না, তাহলে ডিপি বাই ডিবিকেও আমি ঢাল বলতে পারি। তাহলে এটা আমি এমন ধরলাম, এমন ইকুয়াল টু মাইনাস পি বাই বি। এবার রুদ্ধতাপীয় কথা যদি আমি বলি, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য আমরা জানি কি পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল কনস্ট্যান্ট। তাই এটাকে যখন অন্তরীকরণ করবো ডিডি এভাবে লেখা যায়। তাই দেখো তো এবার স্যার এক্সের পর কত আছে, এন আছে। তো আমরা সেম কাজ আগে ইউবি করছি, এই যে দেখো আমি কিন্তু সেম কাজ কী করছি, ইউবি অ্যাপ্লাই করছি, কিন্তু এইটা আবার কার ফর্মুলা গেছে, ডিডিএক্স অফ এক্স, এক্সের পর এনের ফর্মুলা গেছে। তো কী লেখা যায়, এন ইন্টু এক্সের পর এন মাইনাস 1 লেখা যায়। তো গামা লিখলাম, পি লিখছি, ভি এর পর গামা মাইনাস 1 লিখছি, বুঝতে পারছি। তো প্লাস এটা যা আছে তাই রাখছি। তারপর উভয় পাশে কী করছি আমরা, ভি এর পর গামা মাইনাস 1 দ্বারা ভাগ করছি। ওরা ভাগ করছি কী দ্বারা স্যার, হ্যাঁ তুমি যেটা করবা ভি এর পর গামা মাইনাস 1 এই মানটা দ্বারা ভাগ করবা উভয় পাশে। ওরা একটা লাইন কম করছে, আমরা এখানে কি করতে পারি স্যার, এই যে কী দেওয়া ছিল, গামা পি ভি এর পর গামা মাইনাস 1 প্লাস ভি এর পর গামা ডি পি বাই ডিভি। আচ্ছা আমি ভি এর পর গামা মাইনাস 1 দ্বারা যদি ভাগ করি, তাহলে এখানে শুধু কী পড়ে থাকবে, গামা পি পড়ে থাকবে, আর এখানে কি পড়ে থাকবে, ভি এর পর গামা, আর নিচে আছে ভি এর পর গামা মাইনাস 1, আর এখানে আছে ডিপি বাই ডিভি ইজ ইকুয়াল টু 0। তাহলে এই হলো গামা ইন্টু পি, আর এখানে কি লেখা যায়, ভি এর পর গামা, ভি এর পর গামা মাইনাস 1। তো এটা যদি উপরে যায় তা কী লেখা যায়, ভি এর পর গামা ইন্টু ভি এর পাওয়ার মাইনাস গামা
এই যে এরকম লেখা যায় না, দেখো তো গামা মাইনাস ওয়ান লেখা যায়, বুঝি কিনা, গামা মাইনাস ওয়ান লেখা যায়। আর এখানে কি আছে, ডিপি বাই ডিবি ইজ ইকুয়াল টু জিরো আছে। তো গামা ইন্টু পি প্লাস ভি এর পর গামা, এবার গুণ দাও, তাহলে ভি এর পর মাইনাস গামা প্লাস ওয়ান, ভি এর পর মাইনাস গামা প্লাস ওয়ান ডিপি বাই ডিবি ইকুয়াল জিরো, বা গামা ইন্টু পি প্লাস ভি এর পর গামা, যেহেতু বেস এক তাহলে পাওয়ার পরে যোগ হবে মাইনাস গামা প্লাস ওয়ান ডিপি বাই ডিবি ইকুয়াল টু জিরো, গামা পি প্লাস, এবার আমি কী করতে পারি, গামা গামা কাটতে পারি, তাহলে শুধু কী পড়ে থাকে, ভি পড়ে থাকে, ডিপি বাই ডিবি ইজ ইকুয়াল টু জিরো। এই যে এই কাজটা করছে। এবার আমি কি করলাম স্যার, দেখো আমি এটা সাইড চেঞ্জ করছি, তাহলে কি লেখা যায়, ডিপি বাই ডিভি ইজ ইকুয়াল টু মাইনাস গামা পি, আর বি দ্বারা ভাগ করে দাও, তাহলে পি বাই ভি লিখতে পারো। একটু আগে কিন্তু আমরা প্রমাণ করছিলাম যে এই যে মাইনাস মাইনাস ভি বাই পি, এটার সমান আমরা এম ওয়ান লিখছিলাম, তাহলে গামা ইন্টু এম ওয়ান লেখা যায়। মাইনাস গামা পি বাই বি, আমরা কিন্তু মাইনাস পি বাই বির সমান কী লিখছিলাম, এম ওয়ান লিখছি, তাহলে এটা সমান কী লিখতে পারি, গামা ইন্টু এম ওয়ান লিখতে পারি। দেখো গামা ইন্টু এম ওয়ান লিখতে পারি, তার মানে বোঝা গেল এইটার ঢাল যদি আমি এম টু ধরি, দেখো এইটার ঢাল যদি আমি এম টু ধরি, তাই কী লিখতে পারি, এম ওয়ান ইন্টু গামা। তার মানে বোঝা গেল যে এম টু হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ঢাল, এই ঢালটা হচ্ছে কি সমষ্ণ প্রক্রিয়ার ঢাল অপেক্ষায় এম ওয়ান গুণ খাড়া, মানে গামা গুণ খাড়া। তো তোমাকে যদি বলে দেখো যে সমষ্ণ প্রক্রিয়ার চাইতে রুদ্ধতাপীয় রেখার ঢাল গামা গুণ খাড়া, তুমি চাইলে এটাও দিতে পারো, খ নাম্বারে আসে, এটা দিলেও ভালো হয়। ছবিটা টাইকা দিবা, ঢালটা টাইকা দিবা, তারপরে ব্যাখ্যাটা দিয়ে দিবা। আচ্ছা, এবার আমি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য আমি একটু কৃতকাজ দেখি, সমষ্ণ প্রক্রিয়ার কৃতকাজটা একটু আগে আমরা দেখছি, কী দেখছিলাম স্যার, এই যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এন আর টি লন ভি টু বাই ভি ওয়ান। এবার আমি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য এখানে কিছু ফর্মুলা আগে দেখি, এগুলো প্রমাণ করা যায়, তোমাদের পরীক্ষায় প্রমাণ আসবে না, জাস্ট একটু মুখস্থ করে নিবা, যে পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, একটা ফর্মুলা। তো তুমি এইটাকে চাইলে একটু সম্প্রসারিত করতে পারো, এটা কী লিখতে পারো, যে পি ওয়ান ভি ওয়ান গামা ইকুয়াল পি টু ভি টু গামা, চাইলে লিখতে পারো। এটা হলো সমষ্ণ প্রক্রিয়ার জন্য। এবার আমি যদি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কথা, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কথা বলতেছি আমরা, যে পি ভি টু দি পাওয়ার গামা সমান কনস্ট্যান্ট, এখন একাধিক মান থাকলে আমরা এইভাবে লিখতে পারি। এবার দেখো আরেকটা ফর্মুলা, আমি যদি টি আর ভি এর কথা বলি, আরেকটা ফর্মুলা টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকুয়াল কনস্ট্যান্ট। তো আমি একাধিক মান হলে কী লিখতে পারি, টি ওয়ান ভি ওয়ান গামা মাইনাস ওয়ান ইকুয়াল টি টু ভি টু গামা মাইনাস ওয়ান, চাইলে আরও লিখতে পারি। আচ্ছা, আরেকটা ফর্মুলা আছে আমার, টি পি টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা বাই গামা, তাহলে সেম কাজ একাধিক মানের জন্য কী লিখতে পারি স্যার, টি ওয়ান পি ওয়ান ওয়ান মাইনাস গামা বাই গামা ইকুয়াল টি টু পি টু ওয়ান মাইনাস গামা বাই গামা লেখা যায়। তাহলে আমি কিন্তু এখানে তিনটা ফর্মুলা পাইছি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য, আমরা এগুলো একটু মুখস্থ করে নিব। এরপরে আসো স্যার, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কৃতকাজের কথা যদি আমরা বলি, তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কৃতকাজের জন্য আমাদের প্রতিপাদন শেখার দরকার নাই, জাস্ট আমরা এটা মুখস্থ করে ফেলবো, ডাব্লিউ ইজ ইকুয়াল টু আর বাই গামা মাইনাস ওয়ান টি ওয়ান মাইনাস টি টু, আমরা মুখস্থ করে ফেলবো। এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কৃতকাজ, সম্প্রসারণের জন্য কৃতকাজ। কেমন, আমাদের আরেকটা জিনিস পরীক্ষা আসে, যে সিপি মাইনাস সিপি, এই যে সিপি আর সিবি এই বিষয়টা কীরকম দেখো, এটা পড়ার জন্য আমরা এখানে ফ্ল্যাশব্যাক করি। এই যে আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ তো আমরা জানি যে কোনো পদার্থের বা 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে বলে আপেক্ষিক তাপ। এখন এটা যদি আমি মোলার কথা বলি, তাহলে এখানে 1 কেজি বস্তুর পরিবর্তে 1 মোল বস্তু আসবে, তাহলে কী বলা হয়েছে, 1 মোল কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে বলে মোলার আপেক্ষিক তাপ। তো এই মোলার আপেক্ষিক তাপ দুই প্রকার, একটা হচ্ছে সিপি আর একটা সিভি। সিপি কখন, যখন চাপ স্থির, আর সিবি কখন, যখন ভি স্থির। তো স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ কাকে বলে, আমরা বলতে পারি চাপ স্থির রেখা 1 মোল গ্যাসের তাপমাত্রায় 1 কেলভিন বাড়াবো, তখন আমরা যে তাপ পাবো তাকে বলবো মোলার আপেক্ষিক তাপ, সেটা হবে স্থির চাপে। এবার যদি স্থির আয়তনে বলে কি বলবা, যে আয়তনকে স্থির রেখা 1 মোল গ্যাসের তাপমাত্রা বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে বলে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। এরপর এখানে একটা কথা বলছে, সিপি এর মান সবসময় সিবি অপেক্ষা বড়। তো আমরা এখান থেকে যখন আসবে আমরা একটু প্রতিপাদন করে দিয়ে দেবো, এটা সহজ প্রতিপাদন। দেখো যে সিপি এর মান সিবি অপেক্ষা বড়,
বা সিপি মাইনাস সিবি ইজ ইকুয়াল টু আর লেখা যায়। দেখো স্যার আমি তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে লিখতে পারি ডিকিউ ইজ ইকুয়াল টু ডিউ প্লাস ডিডব্লিউ, তাই না? এবার এই যে ডিইউর একটা মান আছে, ডিউ সমান লেখা যায় সিবি ইন্টু ডিটি। ডিউ সমান কী লেখা যায়, তোমাদের বাংলা লেখার দরকার নাই, তুমি জাস্ট কেমন লিখবা দেখো, যে আমরা জানি তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে ডিকিউ ইজ ইকুয়াল টু ডিউ প্লাস ডিডব্লিউ। তো ডিইউ ডিডব্লিউ সমান কী লেখা যায়, পিডিবি লেখা যায়, তাই না? এবার যদি আমরা বলি যে ডিইউ সমান আবার কী লেখা যায়, সিবি ইন্টু ডিটি লেখা যায়। তো লেখো সিবি ইন্টু ডিটি প্লাস পিডিবি। কেমন? আবার ডিকিউ সমান কী লেখা যায়, ডিকিউ সমান লেখা যায় আমার সিপি ইন্টু ডিটি। ডিকিউ সমান কী লেখা যায়, সিপি ইন্টু ডিটি। তো আমি একসাথে কিন্তু লিখে ফেললাম এই সূত্রটা। তো এটাকে তুমি ধরো 1 নং ইকুয়েশন দিলা। তারপর তুমি আবার কি জানো, যে আমরা জানি পিভি ইজ ইকুয়াল টু আর টি। তো এখন এইটাকে যদি অন্তরীকরণ করি আমরা টি এর সাপেক্ষে, কার সাপেক্ষে করব, টি এর সাপেক্ষে ইজ ইকুয়াল টু আর টি। তাহলে আমি কি লিখতে পারি, যে পি ইন্টু ডি ডিটি অফ ভি, ইউবির সূত্র, তাহলে এখন আসবে ভি, তো কি লিখবো ডিপি বাই ডিটি, আর এখানে কি হবে আর ইন্টু ডিটি হবে। আচ্ছা, তো আমি আচ্ছা এবার দেখো এখান থেকে, এবার দেখো আমি এটা যদি স্থির চাপে কনভার্ট করি, মানে স্থির চাপ বলতে চাপের মান 0, তাহলে স্থির চাপের কথা যদি বলি আমার এই ডিপি বাই ডিটির মানটা কত, 0 হয়ে যাবে। তাহলে কি বলতে পারি, পি ডিবি বাই ডিটি ইজ ইকুয়াল আর ইন্টু ডিটি। কেমন? আর ইন্টু ডিটি। আচ্ছা, আচ্ছা এখান থেকে আমরা তো এইটার সাথে ডিডিটি অ্যাড করি নাই, হ্যাঁ এটা একটু মিসিং ছিল, তাহলে এখানে কি হবে ডিডিটি আসবে। কেমন? তাহলে এবার একসাথে করে দিই, এখানে আর তো কনস্ট্যান্ট, আরটাকে আমি এখানে রাখলাম, আর এই হলো তোমার ডিটি আর এই ডিটি। তো আমরা জানি ডিটি এর মান কত 1 হয়, তাহলে এখানে শুধু কি পড়ে থাকে, আর পড়ে থাকে। তাহলে কি লিখতে পারি স্যার, পি ডিবি বাই ডিটি ইজ ইকুয়াল আর ডিটি, অথবা পি ডিবি ইজ আবার ডিটি লিখলাম কেন, পি ডিবি ইজ ইকুয়াল টু কী লেখা যায়, আর ডিটির ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে আর ডিটি লেখা যায়। এবার এটাকে আমরা কি করব, এই যে আমার 1 নং সমীকরণ ছিল, এই সমীকরণ লিখব যে 1 নং হতে আমরা পাই সিপি ডিটি ইকুয়াল সিবি ডিটি প্লাস পিডিবি সমান কী লেখা যায়, আর ডিটি লেখা যায়। ওই পাশ থেকে ডিডি ডিটি বাদ দাও, তাহলে কি পড়ে থাকে, সিপি ইকুয়াল সিবি প্লাস আর, বা সিপি মাইনাস সিবি ইজ ইকুয়াল টু আর। তাহলে আমার কিন্তু প্রমাণ হয়ে গেল সিপি মাইনাস সিবি ইজ ইকুয়াল টু আর। তাহলে সিপি এর মানটা সিবি থেকে কিন্তু বড়, কারণ বড় দেখেই তো এটা দেখে আমি বাদ দিছি মানটা, এটা কিন্তু পরীক্ষা আসে, খ নাম্বার আসে, দেখো যে সিপি এর মান সিবি থেকে বড়। তারপরে আসো মোলার আপেক্ষিক তাপ, ওই যে সিপি আর সিবি কিছু হলো মোলার আপেক্ষিক তাপ, এই তাপদ্বয়ের অনুপাতকে বলে গামা। এই গামার মানটা এক পরমাণুর জন্য একরকম, দ্বিপরমাণুর জন্য আরেক রকম, ত্রিপরমাণুর জন্য আরেক রকম। দেখো যখন বলবে এক পারমাণবিক গ্যাস, তখন গামার মানটা হবে 1.67, আমরা মুখস্থ করে ফেলবো। যখন বলবে দ্বিপরমাণু 1.40, যখন বলবো বহু পরমাণু 1.33। এক পরমাণু যদি বলি, ধরো আমি এটা লিখতে পারি যেমন হিলিয়াম গ্যাস, এক পারমাণবিক গ্যাস। যদি বলে দ্বিপরমাণু, যেমন অক্সিজেন বা নাইট্রোজেন বা হাইড্রোজেন, হ্যাঁ এরকম গ্যাস। যদি বলে ত্রিপরমাণু, যেমন মনে করো ওজন, অথবা ধরো তোমার বলছে কার্বন ডাই অক্সাইড, কেমন, এগুলো হচ্ছে বহু পরমাণুর গ্যাস। তাহলে এগুলোর জন্য আমরা টেকনিক্যালি মনে রাখবো এক পরমাণু হলে গামার মানটা বড় হয়, আর বহু পরমাণু বললে গামার মানটা ছোট হয়। এটা আমরা পড়ে নিব, কাজে লাগবে কিন্তু আমাদের। তারপরে দেখো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের কথা যদি বলি, এই তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের জন্য আমাদের এখানে 4টা বিবৃতি আছে। কার্নোর বিবৃতি, প্লাঙ্কের বিবৃতি, ক্লোসিয়াসের বিবৃতি। বিবৃতিগুলো মুখস্থ করে ফেলবো, যে এমন কোনো যন্ত্র আবিষ্কার করা সম্ভব না যেটা একেবারে সম্পূর্ণরূপে তাপটাকে শক্তিতে কনভার্ট করতে পারে। এটা আমরা একটু পড়ে নিব, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রসমূহ। তারপর এখান থেকে যেটা লাগবে আমাদের প্রত্যাবর্তী আর অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। প্রত্যাবর্তী মানে কি, যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে, এক কথা উমুখী বিক্রিয়া, যেটা সামনেও যাবে পেছনেও আসবে, তাকে আমরা বলবো প্রত্যাবর্তী প্রক্রিয়া। আর অপ্রত্যাবর্তী বলতে আমরা কি বুঝি, যে প্রক্রিয়া শুধু সামনেই যাবে, একদিকে যাবে আর একদিকে আসতে পারবে না,
তাকে বলবো অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। কেমন? যেমন ওই যে যদি আমরা বলি বরফে কিন্তু তাপ দিলে সেটা তাপ শোষণ করে পানি হয়, আবার পানিকে যদি ঠান্ডা করি তাপ ছাইরা দিয়ে বরফ হয়, এটা হলো প্রত্যাবর্তী। কিন্তু অপ্রত্যাবর্তী কোনটা? যেমন মনে করো তুমি ঝর্ণা থেকে যখন পানি পড়ে, পানি কিন্তু ঝর্ণায় আবার নেওয়া যায় না, ওটা একদিকেই ফ্লোটা থাকে, এই জন্য ওইটা হলো অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। আচ্ছা, তারপরে এইখান থেকে আমরা প্রত্যাবর্তী আর অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার একটি পার্থক্য দেখে নিব। এটা এমসিকিউর জন্য আমাদের লাগবে যে পার্থক্যটা কি। প্রত্যাবর্তী ধীর প্রক্রিয়া, অপ্রত্যাবর্তী দ্রুত প্রক্রিয়া। আর প্রত্যাবর্তী যেহেতু ধীর প্রক্রিয়া, এটা স্বতঃস্ফূর্ত নয়, ধীরে ধীরে ঘটে। আর অপ্রত্যাবর্তী যেহেতু দ্রুত প্রক্রিয়া, এটা স্বতঃস্ফূর্ত মানে খুব দ্রুত ঘটবে বিষয়টা, একটু দেখে নিবা। তারপরে আসো তাপীয় ইঞ্জিনের কথা যদি বলি, তাপীয় ইঞ্জিন কি? যে ইঞ্জিন তাপশক্তিটাকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে তাকে বলে তাপীয় ইঞ্জিন বা হিট ইঞ্জিন। ধরো এইখান থেকে যদি আমরা বলি, এখানে কি দেওয়া আছে যে কোনো কার্যনির্বাহী বস্তু পিস্টন লাগানো সিলিন্ডারে রাখা আছে। ধরো একটা সিলিন্ডার আছে, সিলিন্ডারের মধ্যে কার্যনির্বাহী, এটার কথা বলছে, একটা কার্যনির্বাহী বস্তু আছে। তো এইটা হলো T1 বা উচ্চতর উষ্ণতার তাপ উৎস, এখানে তাপমাত্রা বেশি থাকবে, এটাকে আমি সোর্স বলতে পারি। আর T2 হচ্ছে মানে দুইটা সোর্স, একটা উচ্চতর আধার আর একটা হচ্ছে নিম্ন আধার। তার মানে এখানে T1 এর মানটা বড়, T2 এর মানটা ছোট। তাহলে এইটার মধ্যে যে বস্তুটা আছে, সেই বস্তুটা কী করতেছে? উচ্চ আধার থেকে T1 তাপমাত্রায় Q1 তাপ শোষণ করে নিম্ন আধারে Q2 তাপ বর্জন করছে। তাহলে টোটাল কাজ হয়েছে কতটুকু? ওই যে Q1 থেকে Q2 বাদ দিচ্ছে, এটা হচ্ছে টোটাল কাজ। বুঝতে পারছি? তাহলে তাপ ইঞ্জিনটা কী করে স্যার? উচ্চ আধার থেকে তাপ শোষণ করে নিম্ন আধারে তাপটা বর্জন করে। তাহলে ডাব্লিউ হবে উচ্চ আধারে শোষণকৃত তাপ মাইনাস বর্জনকৃত তাপ নিম্ন আধারে। এবার আমাকে যদি বলে তাহলে তার কর্মদক্ষতা কী হবে, এটা আমরা বুঝি। কর্মদক্ষতা মানে কি? একটা ইঞ্জিনের যেই পরিমাণ তাপ লেখা থাকে, তাহলে আর কতটুকু সে কার্য সম্পাদন করছে, তাই না? তাহলে এটা আমরা সামনে পাবো হয়তো, এই যে আছে সামনেটা, এই যে। তাহলে আমরা বলতে পারি এটা ইজ ইকুয়াল টু W/Q1, মানে কি পরিমাণ কাজ করছে সে, কী পরিমাণ কাজটা সে করছে, এটা হচ্ছে ডাব্লিউ মান। আর ভাগ হবে সে কী পরিমাণ তাপ শোষণ করছে, এই দুইটার অনুপাত। এখন ডাব্লিউ সমান তুমি কী লিখতে পারো? ডাব্লিউ সমান লিখতে পারো Q1 মাইনাস Q2 লিখতে পারো। তাহলে এখান থেকে দেখো আমি কিন্তু ইঞ্জিনের কর্মদক্ষতা পেয়ে গেলাম। এটা সমান কী লেখা যায় স্যার? W/Q1 বা Q1 মাইনাস Q2/Q1, বা কী লিখতে পারি আমরা যদি ভাগ করি 1 মাইনাস Q2/Q1 লিখতে পারি। এটা হলো তাপ ইঞ্জিনের জন্য আমরা লিখতে পারি। কেমন? আচ্ছা, এখন এই তাপ ইঞ্জিনের জন্য আমরা কিন্তু আর একটা জিনিস লিখতে পারি, যে এখান থেকে আমরা জানি যে Q/T ইকুয়াল টু ধ্রুবক সংখ্যা। তার মানে আমরা বলতে পারি Q2/Q1 সমান T2/T1 লেখা যায়। যেহেতু এটা লেখা যায়, তাই তুমি এখানে কী লিখতে পারো? 1 মাইনাস T2/T1 লিখতে পারো, নাকি? তাহলে এইটার আমি কটা সূত্র পাইলাম? দুটো সূত্র পাইলাম, 1 মাইনাস Q2/Q1, আরটা পেলাম 1 মাইনাস T2/T1। আচ্ছা, এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা দেখব, কার্নোট ইঞ্জিন। ফরাসি বিজ্ঞানী সাদি কার্নো, উনি এটা আবিষ্কার করছে, ওনার নাম অনুসারে এটা করা হয়েছে। তো কার্নো ইঞ্জিন কাকে বলে? যে প্রক্রিয়ায় একটা কার্যনির্বাহী বস্তুকে তুমি কী করবে? একটা সমষ্ণ সম্প্রসারণ, রুদ্ধতাপীয় সম্প্রসারণ, সমষ্ণ সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন, মানে টোটাল 4টা পর্যায়ে অতিক্রম করে আবার আগের অবস্থা চলে আসবে। মানে এক কথায় আমি বলি, ধরো 4টা ধাপ, 1 2 3 4, এইখান থেকে দেখো তাহলে বুঝতে পারবা যে এইটাকে বলে সমষ্ণ সম্প্রসারণ, এইটাকে বলে রুদ্ধতাপীয় সম্প্রসারণ, সমষ্ণ সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন। তাহলে 4টা ধাপ ঘুরেই আবার আগের জায়গায় নিয়ে আসলাম। তার মানে কি? এটা প্রত্যাবর্তী প্রক্রিয়া, কারণ যেখান থেকে শুরু হয়েছে আবার সেখানেই আসছে। তাহলে আমি বলতে পারি কার্নোট চক্রটা কী প্রক্রিয়া? প্রত্যাগামী প্রক্রিয়া। তো এইটাকে বলে কার্নোট চক্র। এবার এটা আমরা একটু বেসিকটা দেখি। কার্নোট চক্রের জন্য আমার যা যা লাগবে, একটা লাগবে সিলিন্ডার লাগবে। সিলিন্ডার কী করবো স্যার? আমরা একটা কার্যনির্বাহী বস্তু নিব, যার উপর আমরা কাজ সম্পাদন করব, তাকে বলে সিলিন্ডার। এই সিলিন্ডারটা কী করতে হয়? দেখো 3 প্রান্ত অপরিবাহী, কিন্তু সিলিন্ডারটা কিন্তু স্যার আমাদের 3 প্রান্ত কিন্তু অপরিবাহী, তাপ অপরিবাহী, তাপ এখানে যাবেও না আসবেও না। বাট সিলিন্ডারের এই যে তলা নিচে, এইখানে কিন্তু তাপ সুপরিবাহী। এবং সিলিন্ডারে যে পিস্টনটা থাকবে, পিস্টনটাও তাপ কুপরিবাহী। এই পিস্টনটার কাজ কি? এটা তুমি চাপ দিয়ে ভিতরে নিতে পারো, আবার টান দিয়ে বাইরে আনতে পারবা। বুঝতে পারছি? তাহলে কার্নোট চক্রে আমার এখানে কী কী লাগবে? একটা সিলিন্ডার লাগবে, সিলিন্ডারের মধ্যে কার্যনির্বাহী বস্তু লাগে। বেসিক্যালি এখানে সাধারণত আদর্শ গ্যাসটা ইউজ করা হয়। তো
আর এখানে আমার কি লাগবে দেখো, একটা তাপ উৎস লাগবে, এইটার তাপমাত্রা বড় থাকবে, একটা তাপ গ্রাহক লাগবে, এটা তাপমাত্রা কম থাকবে, আর একটা তাপ অন্তরক বা আসন বা ইনসুলেটর থাকবে। কারণ এইটাকে তুমি কখনো এখান থেকে এখানে বসাবা, আবার কখনো বা এখান থেকে এখানে বসাবা। বিষয়টা ক্লিয়ার? তাহলে এখানে আমি 4টা স্টেপ পাইলাম, সিলিন্ডার, তাপ উৎস, তাপ গ্রাহক আর তাপ অন্তরক আসন। এবার আসে কার্নোট চক্রে কী করছে দেখো, যে বিশেষ প্রক্রিয়ায় কাজ করে একটা আদর্শ তাপ ইঞ্জিন অবিরাম শক্তি সরবরাহ করে আদি অবস্থায় ফিরে আসে। তার মানে বোঝা গেল সে কাজ করে আবার আগের অবস্থায় ফিরে আসছে, এটাকে বলে কি কার্নোট চক্র বলে। কার্নোট চক্রে কিন্তু প্রত্যাবর্তী প্রক্রিয়া, একটু আগে আমরা বলছি যে প্রত্যাবর্তী প্রক্রিয়ার মাধ্যমে একটা কার্যনির্বাহী বস্তু এটাকে উৎস থেকে তাপ গ্রহণ করে। এই যে দেখো উৎস থেকে, এটা উৎস থেকে তাপ গ্রহণ করে একটা দীর্ঘ একটা প্রসেসের মাধ্যমে 4টা প্রক্রিয়া। কি প্রক্রিয়া স্যার? সমষ্ণ, প্রসারণ, সংকোচন, রুদ্ধতাপী প্রসারণ সংকোচন করে টইটা তাপ শোষণ করবে, হারাইবে, এরকম কইরা সে আবার কোথায় চলে আসবে? তাপগ্রাহকে যাবে, তাপগ্রাহক থেকে আবার কোথায় চলে আসবে? তাপ উৎসে চলে আসবে। মানে প্রথম তাপ উৎস থেকে যাত্রা শুরু করছে, তারপর তাপগ্রাহকে যাবে, আবার তাপগ্রাহক থেকে কোথায় আসবে? এখানে আসবে, তারপর আবার এখানে আসবে, এরকম চলতেই থাকবে। এটাকে বলে কার্নোট চক্র। আমরা এখান থেকে পড়ে নিব। তো আমরা এখন পর্যায়গুলো দেখে বলছি কি, যে প্রথম পর্যায়ে প্রথমে সিলিন্ডার সিকে তাপ উৎসে বসানো হবে। এই যে সিলিন্ডারটা আছে সেটাকে আমি কোথায় বসাবো? তাপ উৎসের উপর বসাবো। যখন তাপ উৎসে বসাবো তখন আমরা বলছি কিন্তু এটার কিন্তু তলি কি পরিবাহী। তাহলে তলি যেহেতু পরিবাহী, ধরো এটার তাপমাত্রা যদি কমও থাকে, যখন তাপ উৎসে বসাইছি তখন কি তাপ উৎস থেকে তাপমাত্রা কোথায় চলে গেছে? সিলিন্ডারে চলে গেছে, কারণ অনুগ্রহণ করছে। কারণ তাপমাত্রা কি উচ্চতর জায়গা থেকে কোথায় যায়? নিম্নতর জায়গায় যায়, তাই না? তার মানে দেখা গেল যখন এখানে বসাইলাম, এখন এই দুইটার তাপমাত্রা কী অবস্থায় আছে? সেম অবস্থায় আছে কিন্তু। তার মানে আমরা বলতে পারি সমষ্ণ প্রক্রিয়ার তাপমাত্রা কি ফিক্সড। বিষয়টা ক্লিয়ার কি না? সমষ্ণ প্রক্রিয়ার তাপমাত্রা ফিক্সড, এটাই বলছে। সিলিন্ডারকে যখন আমি তাপ উৎসের উপর বসাইছি তখন খুব অল্প সময়ের মধ্যে সিলিন্ডারে আবদ্ধ গ্যাসের তাপমাত্রা উৎসের তাপমাত্রা সমান, কারণ আমার তলি তো সুপরিবাহী। ধরা যাক এই অবস্থায় গ্যাসের চাপ ও আয়তন পিওন ও ভিওন ছিল। যখন এটা এখানে বসাইছি তখন চাপ ছিল পিওন, আয়তন ছিল ভিওন, যা এ বিন্দু নির্দেশ করে। আমরা একটু দেখাইতেছি কই সেটা। এখন আদর্শ গ্যাসকে সমষ্ণ প্রক্রিয়ায় চাপ কমাইয়া প্রসারিত হতে দিলে শেষ চাপ ও আয়তন P2 ও V2 হবে, যা ভি বিন্দু নির্দেশ করে। বিষয়টা সেরকম, যখন তুমি এইটাকে এখানে বসাইছো, বসাই কী করছো? সম্প্রসারিত করছো। স্যার সম্প্রসারিত বলতে কী বুঝে বলো তো? এই পিস্টনটাকে ভিতরে ধাক্কা দিব না এদিকে ধাক্কা দিব? বাইরের দিকে ধাক্কা দিব, তাই না? তা যখন এটাকে এখানে বসাইছো, বসাই কী করছো? বসানোর সময় কিন্তু ওর চাপটা ছিল P1, আয়তনটা ছিল V1, আর তাপমাত্রা কি T ফিক্স ছিল। যখন টান দিলাম তখন চাপটা কি হয়ে গেছে? কমে গেছে। চাপ কমে P2 হয়ে গেছে, আয়তন আর তাপমাত্রা তো ফিক্সড, আয়তন কি হয়ে গেছে? বাইরে V2 হয়ে গেছে। তখন তার অবস্থানটাকে বি বিন্দু দ্বারা প্রকাশ করছে, সেটা এখানে লিখছে, যে দেখো। তো কী বললাম এখানে? তো সিলিন্ডারটা আমি কী করছি স্যার? ওই যে সিলিন্ডার উপর বসাইছি, যেটা বলছিলাম, এই যে সিলিন্ডারের উপর বসাইছি, সিলিন্ডারটা তাপ উৎসের উপর বসাইছি, বসাই টান দিছি, তখন চাপ হয়েছে P1, আয়তন হয়েছে V1, তাপমাত্রা ফিক্স ছিল। তো যখন টান দিছো, তুমি সিলিন্ডার টান দিছো, তখন তার চাপ আর আয়তন তো চেঞ্জ হয়ে গেছে। এটাকে আমরা কী দ্বারা প্রকাশ করলাম? বি বিন্দু দ্বারা প্রকাশ করছি। তাহলে আমি বুঝতে পারছি এইখানে কিন্তু তাপ উৎসের উপর বসাইয়ে আমি সমষ্ণ সম্প্রসারণ করছি। বিষয়টা ক্লিয়ার কিনা? আচ্ছা, তখন তাহলে কাজ কি হবে? আমরা জানি W=P/dV, আয়তন চেঞ্জ হয়েছে কি V1 থেকে V2 পর্যন্ত, তাই না? তো এইটাকে আমি যদি ক্যালকুলেশন করি, কি লেখা যাবে? nRT ln V2/V1 লেখা যাবে, যেটা আমরা আগেই প্রমাণ করছি নাকি সমষ্ণ প্রক্রিয়ার জন্য কৃত কাজ। তো পরে কি বলছে দেখো, এবার সেকেন্ড স্টেপ, দ্বিতীয় পর্যায়ে আবার সিলিন্ডারটিকে কী করছি? এখন এই যে তাপ উৎস থেকে উঠে কোথায় বসাইছি? অন্তরকে বসাইছি। স্যার কেন বসাইছি অন্তরকে? কারণ আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি হবে, আমি যদি এইটা এখানে রাখি তাহলে কি তাপমাত্রা দুটো সমান না? সমান, কিন্তু বাট রুদ্ধতাপীয় প্রক্রিয়া তো তাপমাত্রা তো চেঞ্জ হইতে পারে, তাই না? চেঞ্জ হইতে পারে, কিন্তু তাপটা ফিক্স থাকবে। এখন এই বস্তুটাকে আমি কী করছি? এইখান থেকে উঠেই কোথায় বসাইছি? তাপ অন্তরকে বসাইছি। তাহলে তাপ অন্তরকে যদি বসাই তাহলে তার তাপমাত্রা চেঞ্জ হয়েছে না এখন? কারণ এইখানে থাকলে তো তাপমাত্রা ফিক্স থাকতো, যখন এইখানে উঠাইছি কিছু পরিমাণ তাপমাত্রা সে বিনিময় করছে পরিবেশের সাথে, তাই না? তাহলে আমি বলতে পারি এখানে তাপমাত্রাটা এখন চেঞ্জ হয়েছে। সেই চেঞ্জকৃত তাপমাত্রা কত? T2। এই যে দেখো, সেই চেঞ্জকৃত তাপমাত্রা কত স্যার? এই যে T2 তাপমাত্রা। মানে T2 বলতে এখানে কী বুঝেছে? এখানে তাপমাত্রা কি চেঞ্জ হয়েছে। এটা T1 দিয়ে কী বুঝেছে? এখানে তাপমাত্রাটা ফিক্সড, তাপমাত্রা চেঞ্জ হয় নাই, আর এখানে তাপমাত্রাটা চেঞ্জ হয়েছে কিন্তু, কারণ রুদ্ধতাপীয় প্রক্রিয়া তাপমাত্রা চেঞ্জ হবে। তো এখন আমি কী করছি? যখন রুদ্ধতাপীয় প্রক্রিয়া কাজ করতে চাই, যখন অন্তরকে বসাইছি,
মানে উৎস থেকে অন্তরকে বসাইছি, তখন বি বিন্দুতে তার চাপ ছিল P2, আয়তন ছিল V2। তুমি কি করছো, এইখানে বসাইয়া পিস্টন আরও টান দিছো, পিস্টনটা কিন্তু আরও টান দিছো। তো আরও যদি তুমি টান দাও তাহলে চাপ কি আরও কমে যাবে না? চাপ তখন কইমা হয়ে যাবে P3, আয়তন বাইরে কি হয়ে যাবে V3। এই যে দেখো, চাপ তখন কইমা কি হয়েছে P3, আয়তন কইমা আয়তন বাইরে কি হয়েছে V3 হয়েছে। তখন ওইটা কি আরও শীতল হয়ে গেছে না? তা শীতল হয়ে গেলে তাপমাত্রা কমে গেছে না? কমে গেছে। তার মানে বোঝা গেল রুদ্রতাপের প্রক্রিয়া কিন্তু তাপমাত্রা চেঞ্জ হয়। তাহলে এখানে কৃত কাজ কত হবে স্যার? আমরা জানি রুদ্রতাপের প্রক্রিয়ার কাজের ফর্মুলা আমরা আগে পড়ছি, ওই যে nRT লন কী যেন ছিল, এই যে এই ফর্মুলাটা ছিল, দেখো ওই যে গামা মাইনাস ওয়ান, হ্যাঁ এই ফর্মুলাটা ছিল যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু আর বাই গামা মাইনাস ওয়ান T1 মাইনাস T2। আচ্ছা, এবার তুমি কি করছো একটু চিন্তা করো স্যার, আমি আমার এখন এই বস্তুটা কোথায়, এখানে আছে না? এইখানে আছে। তো এখন তোমার কি করা দরকার, এখন এই বস্তুটা তুমি এইখান থেকে সরে এবার এইখানে আনবা, তাপগ্রাহকে আনবা, কারণ একবার এইখানে ছিল, ওটা এইখানে উঠাইছি। এখন এইখান থেকে এবার কোথায় আনবো? তাপগ্রাহকে আনবো। তো যখন তাপগ্রাহক এটা নিয়ে আসবো, ও তো এমনিতেই দুর্বল হয়ে গেছে গ্যাসটা, কারণ কি প্রথম তুমি তাপ উৎসে বসাইয়া টান দিছো, হ্যাঁ তাপ অন্তরকে বসে আরও টান দিছো, তার মানে সে তাপমাত্রা আরও হারাইছে। তো এখন আমি তাপগ্রাহকে নিচ্ছি, আমি যদি আরও টান দিই তাহলে তো তাপমাত্রাই থাকবে না। এখন আমি কি করব, তাপগ্রাহকে বসাইয়া, দেখো এটা বলছে যে এখন সিলিন্ডারটিকে তাপগ্রাহকের উপর বসাইয়া গ্যাসের চাপ বাড়াইছি। গ্যাসের চাপ যদি বাড়াই, চাপ বাড়ানো মানে কি বলো তো? তুমি পিস্টনটাকে এখন বাইরে টান দিছো না ভেতরে চাপ দিছো? চাপ বাড়ানো মানে ভেতরের দিকে চাপ দিছি। তো ভেতরের দিকে চাপ দিচ্ছে এটা বলছে। তাহলে ভেতরের দিকে চাপ দিলে এখানে কি একটা কাজ সম্পাদিত হবে না? কারণ আমরা জানি ডাব্লিউ ইজ ইকুয়াল টু PdV, এটা বলছে যে গ্যাসের উপর চাপ বৃদ্ধি করলে পিস্টন দ্বারা গ্যাসের উপর কাজ সম্পাদিত হবে। আর কাজ সম্পাদিত মানে কি? গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বাড়বে, অভ্যন্তরীণ শক্তি বাড়বে। তাহলে তখন অভ্যন্তরীণ শক্তি যদি বাড়ে, দেখো তখন কি হবে, ও এক্সট্রা তাপকে বর্জন করবে, বর্জন করে সেটা কোথায় ছাড়বে, সেই তাপটা হবে তাপগ্রাহকের T2 এর সমান। এটা ভালো আমরা বুঝি, এখানে কি তাপগ্রাহক না, এটা তো তাপগ্রাহক। গ্যাসটা তো শীতল হয়ে গেছে, তো যখন তুমি চাপ দিছো তাহলে এক্সট্রা কিছু কাজ হয়েছে। সেই কাজটা কোথা থেকে হয়েছে বলো তো? তুমি যখন চাপ দিছো, চাপ দেওয়ার ফলে কিন্তু তার বাইরে থেকে তো আমি তাপ দিতেছি না, তাহলে চাপ দেওয়ার ফলে কি তার অভ্যন্তরীণ শক্তিটা ব্যয় হয়েছে, ব্যয় হয়ে এক্সট্রা তাপ তৈরি হয়েছে। সেই তাপটা কোথায় বর্জন হয়েছে? তাপগ্রাহকে বর্জন হয়েছে। সেটা ক্লিয়ার কিনা? তো তাপগ্রাহকে বর্জন হয়েছে। তো এখন আমি কি চাপ দিছি, তো চাপ দিলে তার আয়তন এখন এই যে দেখো, এই অবস্থায় গ্যাসের চাপ হয়েছে কত? P4, আর আয়তন হয়েছে কত? V4। তাই এখন যে আমি চাপ দিছি, ওই তাপটা সে কী করছে? তাপগ্রাহকে বর্জন করছে না? তাহলে আমি বলতে পারি তাপগ্রাহকের বর্জনকৃত তাপমাত্রা আর এই সিলিন্ডারের তাপমাত্রা এখন সেম হয়ে গেছে না? কারণ আমি সিলিন্ডারটা কী করছি, তাপান্তর থেকে তাপগ্রাহকে বসাইছি। আমি তো আর এখন টান দিতে পারবো না, কারণ গ্যাস শীতল হয়ে গেছে। এখন চাপ দিছি ভিতরের দিকে, তো চাপ দিলে আমরা জানি চাপ বাড়লে কি তাপমাত্রা বাড়ে না? চাপ বাড়লে কিন্তু তাপমাত্রা বাড়ে। চার্লসের সূত্র অনুসারে আমরা জানি, গেলুসকের সূত্র অনুসারে চাপ দিলে তাপমাত্রা বাড়ে। তা যেহেতু তাপমাত্রা বাইরে গেছে, তাহলে এখন এই এক্সট্রা তাপটা সে কী করবে? বর্জন করবে। সেটা বর্জন করবে কোথায়? তাপগ্রাহকে বর্জন করবে। তাহলে এখন বলতে পারি তাপগ্রাহকের তাপমাত্রা আর এই সিলিন্ডারের তাপমাত্রা কি সেম হয়ে গেছে না? সেম হয়ে গেছে। তার মানে এটা আমি কি বলতে পারি? একটা সমষ্ণ প্রক্রিয়া বলতে পারি। বাট এটিকে সংকোচন আর প্রসারণ, এটি কিন্তু একটা সংকোচন, কারণ আমি পিস্টনটা ভিতরের দিকে চাপ দিচ্ছি। সেটা ক্লিয়ার কিনা? তাহলে আমি সমষ্ণ সংকোচনও পাইলাম। তাহলে এইখানে আমার কী পরিমাণ কাজ হয়েছে? ডাব্লিউ ইজ ইকুয়াল টু PdV পরিমাণ কাম হয়েছে, সেম কাজ। ওই যে সেম সূত্র ইউজ করে আমরা ওইটা বের করছি। চতুর্থ পর্যায়ে এখন এই ব্যাটারে আবার কোথায় আনবা বলো? এই বস্তুটা কোথায় নিয়ে আসবা? আবার এইখানে নিয়ে আসবা। তো যখন এইখানে নিয়ে আসবা, তখন এটা কি অন্তরক না? অন্তরক। তাহলে এখানে কোনো সে অতিরিক্ত তাপ শোষণ বা গ্রহণ করতে পারতেছে? আর পারতেছে না। বাট যখন এটাকে উঠে আমি এইখানে আনছি, তখন কিছু তাপমাত্রা কি চেঞ্জ হয়েছে না? চেঞ্জ হয়েছে। কিন্তু বিষয়টা সেরকম, দেখো তোমার ফ্রিজের মধ্যে তুমি একটা বোতল রাখবা, বরফের বোতল রাখবা, তো ওই বরফটাকে তুমি বাইরে নিয়ে আসো, তাহলে বাইরের পরিবেশে তাপমাত্রা আর ফ্রিজের ভিতরে তাপমাত্রা কি সেম হয়? সেম হয় না। এটাই বোঝাতে চাইছি আমি, যে যখন আমি কার্যনির্বাহী বস্তুটা তাপগ্রাহক থেকে উঠে অন্তরকে নিয়ে আসবো, তখন এনভায়রনমেন্ট ভিন্ন, তখন তাপমাত্রা কিন্তু চেঞ্জ হইতেছে, তাপমাত্রা চেঞ্জ হইতেছে। বাট ও নিজে কিন্তু তাপটা ছাড়তেও আসে না, গ্রহণ করতেছে না। কেন গ্রহণ করতেছে না? কারণ এটা তো কী অবস্থায় আছে? অন্তরক অবস্থায় আছে, ইনসুলেটর অবস্থায় আছে। তো এখন তুমি কি করছো? এই গ্যাসটাকে আরও চাপ দিছো ভিতরের দিকে, পিস্টনটাকে আরও চাপ দিছো। যখন পিস্টনটাকে আমি আরও চাপ দিছি, তখন কি হইলো বলো? তখন তার ওই চাপটা আগের চাপের মতো পিয়ন হয়ে গেছে, আয়তনটা আগের আয়তনের মতো বিহন হয়ে গেছে। কেমন? আর তাপমাত্রাটা কি হয়ে গেছে? আগের তাপমাত্রা সমান হয়ে গেছে। কথা বুঝতে পারছি কিনা?
তাহলে এখানে আমি W4 পাইলাম। তাহলে টোটাল আমার কাজ কত হবে, W ইজ ইকুয়াল টু W1 প্লাস W2 মাইনাস W3 মাইনাস W4। মাইনাস কেন বললাম, মাইনাস হচ্ছে সংকোচন, আর প্লাস কেন বললাম, প্লাস হচ্ছে সম্প্রসারণ। তাহলে আশা করি আমরা বুঝতে পারছি কার্নোট চক্রের টোটাল কাজটা। আচ্ছা, আমি এটা একটু শর্টলি তোমার একটু দেখাই। এই যে সম্প্রসারণ সংকোচনটা, ধরো এইটা হলো আমার টোটাল পাত্রটা কেমন আগে অবস্থায় এরকম ছিল মনে করো। এই যে গ্যাসটা না, এই যে কার্যনির্বাহী গ্যাসটা ধরো আগে এই অবস্থায় ছিল, পিস্টনটা এই অবস্থায় ছিল। তো যখন তুমি কি করছো, প্রথমে সমস্ত সম্প্রসারণ করছো, আমরা একটু বুঝি কালারম্যান। যখন আমরা সম্প্রসারণ করছি, পিস্টনটা কী করছি, বাইরের দিকে টান দিছি। হ্যাঁ, এই যে বাইরের দিকে টান দিছি, যখন সম্প্রসারণ করছি তখন ওর স্টেটটা চেঞ্জ করছে, চেঞ্জ করে কই আসছে বলো, ধরো এইখানে আসছে। ওকে, এইখানে আসছে। তারপরে কি করছি আমি, এইটাকে আবার অন্তরকে বসাইছি না, এই যে এই সেকেন্ড অন্তরকে বসাইছি, বসে কী করছি, আবার রুদ্রতাপীয় সম্প্রসারণ করছি, মানে আবার টান দিছি। তখন টান দিলে তার স্টেট আবার কই হয়ে গেছে বলো, যে এখানে চলে আসছে না, স্টেট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তা দেখো প্রথমে যে অবস্থা ছিল, একবার সম্প্রসারণ করছো এখানে আসছে, এটা ছিল সমষ্ণ। আর যখন আবার টান দিছি তখন এখানে চলে আসছে, এটা কি ছিল, রুদ্রতাপীয় ছিল। এবার পরে কি করছি, আবার তাপগ্রাহকে নিছি। তো তাপগ্রাহকে যখন যাবে মনে রাখবা, উৎস আর গ্রাহকে যখন যায় তখন হয় সমষ্ণ, আর অন্তরকে যখন থাকে তখন হয় কি, রুদ্রতাপীয়। তখন ওরে আবার চাপ দিছো, তো চাপ দিলে কি হবে দেখো, এখন আমি ভিতরের দিকে চাপ দিতেছি। তা চাপ দিলে এই অবস্থা থেকে প্রথমে সে কোন অবস্থায় আসছে, এই অবস্থায় আসছে না, এই অবস্থায় আসছে। আবার চাপ দিছি, তখন সে আবার কোন অবস্থায় চলে আসছে, আগের অবস্থায় চলে আসছে না। এই জন্য বলছে যে শেষে যদি আমি রুদ্রতাপী আবার সংকোচন করি, তার তাপটা কি, তাপমাত্রাটা কি আগের তাপমাত্রার মতো হয়ে যাবে, চাপটা আগের চাপের মতো হয়ে যাবে, আয়তনটা আগের আয়তনের মতো হয়ে যাবে। তাহলে আশা করি বিষয়টা আমরা বুঝতে পারছি। তাপ ইঞ্জিনের দক্ষতা আমরা পড়ছি। এবার একটা কোশ্চেন আসে যে তাপ ইঞ্জিনের দক্ষতা 100% হইতে পারে কি না। দেখো কোনো তাপ ইঞ্জিনের দক্ষতা 100% সম্ভব না। সম্ভব না এই কারণে, কারণ তুমি জানো কি, ইটা ইজ ইকুয়াল 1 মাইনাস T2/T1 ইন্টু 100%। হ্যাঁ, আমরা কি জানি, ইন্টু 100%। তাহলে এবার ইটার মান যদি 100% হয়, তাহলে এখানেও তো 100%, আর এইখানেও আমার কি আছে, ইন্টু 100% আছে। তাহলে এটিটা কাটা যায়, তাহলে কী পড়ে থাকে, 1 মাইনাস T2/T1 ইজ ইকুয়াল টু 1 পড়ে থাকে। তাহলে আমি বলতে পারি T2/T1 ইজ ইকুয়াল টু 0 বলতে পারি। তাহলে T2 ইজ ইকুয়াল টু 0 হবে, অথবা T1 ইজ ইকুয়াল টু কত হবে বলো, T2/0, মানে ইনফিনিটিভ হবে, তাই না। তাহলে দেখা গেছে যদি তাপ ইঞ্জিনের দক্ষতা 100% করতে চাই, তাহলে আমার এই যে উৎসের তাপমাত্রা ইনফিনিটি হইতে হবে, আর গ্রাহকের তাপমাত্রা 0 হইতে হবে, যেটা কখনো পসিবল না। তাহলে তাপ ইঞ্জিনের দক্ষতা যেমন 100%ও সম্ভব না, তার উপরেও সম্ভব না। আশা করি বিষয়টা আমরা ক্লিয়ার, আসলে ক্লিয়ার। আচ্ছা, তারপরে আমরা দেখি এন্ট্রপির কথা যদি বলি। এন্ট্রপি মানে কি, এন্ট্রপি মানে বিশৃঙ্খলা। হ্যাঁ, এন্ট্রপি মানে কি, বিশৃঙ্খলা। ধরো আমি যদি বলি এই যে পানির স্টেটটা, হ্যাঁ, প্রথম আছে বরফ অবস্থা, তারপর থেকে কিসে গেল স্যার, লিকুইডে গেল। তো যখন বরফ অবস্থা থাকে তখন এখানে অণুগুলো কিন্তু পাশাপাশি থাকে, খুব সুশৃঙ্খল অবস্থায় থাকে, তাই না, দেখতে সুন্দর দেখা যায়, সুশৃঙ্খল থাকে। যখন তাপ দিলাম অণুগুলো ছোটাছুটি করে, যখন ছোটাছুটি করে একটা থাকে টেকনাফ আর একটা থাকে মনে করো তেঁতুলিয়া, তখন এটা কিন্তু এলোমেলো অবস্থায় আছে। আর ভালো করে যদি আমি বুঝাই, ধরো তোমার ছোট্ট একটা রুম আছে, ওই রুমে তুমি কী করলা, জামা কাপড় বই খাতা সব গুছাই রাখছো, দেখতে ভালো দেখা যাইতেছে। কিন্তু যখন তুমি সব এলোমেলো করে রাখছো তখন দেখতে কেমন লাগতেছে, একটা অকওয়ার্ড লাগতেছে, তাই না। এইটাকে বলে বিশৃঙ্খলা। তো আমরা এটা বলতে পারি যে বিশৃঙ্খলা পরিমাপের একককে বলে এন্ট্রপি। তাহলে বলতে পারি যে কঠিন বস্তুকে যখন আমি তাপ দিই বা বরফকে তাপ দিয়ে যখন আমি তরল বানাই, তখন কিন্তু সিস্টেমের এন্ট্রপি বাড়ে। এন্ট্রপি কেমনে বুঝবো, বিশৃঙ্খলা দিয়ে, নাকি। যদি অণুর মধ্যে বিশৃঙ্খলা চলে আসে তাহলে এন্ট্রপি বাড়ে, আর বিশৃঙ্খলা কমলে এন্ট্রপি কমবে। আর আমরা জানি যে রুদ্রতাপীয় প্রক্রিয়া বস্তুর কিন্তু তাপের ধর্ম স্থির থাকে। তাপমাত্রা ওই যে সে তাপ বাইরেও দিবে না, নিবেও না, আমি এইটাকেও এন্ট্রপি বলতে পারি। তো এইখান থেকে এই যে এন্ট্রপিকে আমরা কেমনে প্রকাশ করি, ডিএস দ্বারা। ডিএস ইকুয়াল টু কী লেখা যায়, dQ/T লেখা যায়। এটা হলো এন্ট্রপির ফর্মুলা, লেখার উপায়, ডিএস ইকুয়াল dQ/T। আচ্ছা, এন্ট্রপির একক কি, জুল পার কেলভিন, কারণ তাপের একক জুল আর তাপমাত্রা একক হচ্ছে কেলভিন, তাহলে কী হবে, জুল পার কেলভিন। এখন বলছে প্রত্যাবর্তী প্রক্রিয়ার অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন। এখান থেকে একটু চিন্তা করতো স্যার, এটা কি প্রত্যাবর্তী প্রক্রিয়া ছিল,
কান্নর চক্র, তার একটা প্রত্যাবর্তী সাইকেল না, প্রত্যাবর্তী প্রক্রিয়া। এখন বলছে প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন। আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়া বস্তুর তাপীয় ধর্ম স্থির থাকে। ভাই তাপীয় ধর্ম যদি স্থির থাকে আমরা এন্ট্রপি কী জানি, এই যে তুমি কী জানো দেখো, কিউ বাই টি জানো না, তাহলে কিউ যদি স্থির থাকে তাহলে আমি ডিএস এর মানটা কি পাই না। এই জন্য বলে যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বস্তুর তাপের যে ধর্ম স্থির থাকে তাকেই তো এন্ট্রপি বলে, তাই না? কারণ এখানে এন্ট্রপির মান শূন্য। তো এবার চিন্তা করো, এটা তো সমষ্ণ প্রক্রিয়া, তাহলে এইখানে এন্ট্রপি পাবা, এখানে এন্ট্রপি পাবা, এটা রুদ্ধতাপীয়, এটা রুদ্ধতাপীয়, এখানে এন্ট্রপি পাবা না, এখানেও এন্ট্রপি পাবা না। তাহলে আমি কিন্তু সমষ্ণ প্রক্রিয়া এন্ট্রপি পাইলাম, রুদ্ধতাপীয় প্রক্রিয়া এন্ট্রপি পাবো না। তাহলে এইখানের জন্য যদি এন্ট্রপি বের করতে চাই, তাহলে ধরো S1 সমান তুমি কী লিখবা বলো, Q1/T1 লিখবা না? আর এইখানের জন্য শূন্য, S2 মান কত বলো, 0। আবার এখানের জন্য আমি যদি বলি S3 কত হবে, যদি সংকোচন হয়েছে তাহলে এখানে কী লিখবা স্যার, -Q3/T3 লিখবা না? আমি চারটাই দেখাইতেছি মনে করো। আবার এটা কি রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তাহলে এখানে কি আমার এন্ট্রপির মানটা শূন্য, তাহলে এন্ট্রপি যদি শূন্য হয় তাহলে আমি বলতে পারি S4 এর মান কত হবে বলো, 0 হবে। S4 এর মান কত হবে, 0। তাহলে টোটাল যদি এন্ট্রপি যোগ করি তাহলে কী পাইলাম, S1 + S3 পাইছি। তাহলে আমি কী পাইলাম বলো, Q1/T1 - Q3/T3। যেহেতু ওরা এই দুইটা শূন্য ধরছে এই জন্য এটাকে ওরা T2 ধরছে, তাহলে আমি এখানে কী লিখবো, যে Q1/T1 - Q2/T2। কিন্তু কান্নর চক্রের কথা যদি আমরা বলি, কান্ন চক্রে কী বলে স্যার, এইখানের জন্য Q1/T1 এর মানটা এইখানের জন্য Q2/T2 এর মানটা সেম হইতে হবে। তাহলে আমি বলতে পারি যে Q1/T1 = Q2/T2, অথবা দুইটা বিয়োগ করে আমি লিখতে পারি। তাহলে আমরা বলতে পারি প্রত্যাবর্তী চক্রে এন্ট্রপি স্থির থাকে, কারণ তাদের বিয়োগফলের মান কত, শূন্য পাইছি, তাই না? তাহলে প্রত্যাবর্তী চক্রে এন্ট্রপির মান স্থির থাকে, কিন্তু অপ্রত্যাবর্তী চক্রে এন্ট্রপির মান স্থির থাকে না। কেন থাকে না? কারণ ওইখানে তো তাপমাত্রা চেঞ্জ থাকে না। তো যাই হোক, অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে এন্ট্রপির মান হবে শূন্যের চাইতে বড়, এটা আমরা মনে রাখবো। অপ্রত্যাবর্তী প্রক্রিয়া এন্ট্রপির মান শূন্যের চাইতে বড়, কিন্তু প্রত্যাবর্তী প্রক্রিয়া এন্ট্রপির মান শূন্য হবে। তাহলে আমাদের আজকে এই পর্যন্ত শেষ, আমাদের রিডিং পার্ট শেষ হয়েছে। আমরা এটা কি করব স্যার, MCQ সলভ করব টেস্ট পেপার থেকে, কখা পড়ে ফেলবো। আমি সিকিউর জন্য নেক্সট আবার দেখাই দেবো। আর আমাদের বাদ আছে রেফ্রিজারেটর, তো রেফ্রিজারেটর আর সিকিউরটা নিয়ে আবার আলোচনা হবে ইনশাল্লাহ।